আমাদের জীবনের লড়াই এরকম পারবো আমরা কখনো আমাদের জীবনেও ভাবতে পারিনি। যারাই মার খেয়েছে তারা একটু ভলিনি নিয়েছে, ধাক্কা খেয়েছে, আবার গিয়ে দাঁড়িয়েছে। ফলে লড়াই আমরা ছাড়বো না, লড়াই আমরা চালিয়ে যাব। मिडिल क्लास की लड़ाईते जेते, मिडिल क्लास की लड़ाईते जेते, मिडिल क्लास की लड़ाईते जेते। এবার জিজ্ঞেস করে নি আপনার ফেভারিট সাবজেক্ট। আমার সাবজেক্ট তো কেমিস্ট্রিতে অনার্স এবং এমএসসি এবং পিএইচডিও করেছি আমি। রিসেন্টলি আমার পিএইচডি কমপ্লিট হয়েছে। বলছি আমাদের দেশে ঘুষ তো কোনো স্কুলে বা কলেজে পড়ানো হয় না, ঘুষ বলে যে সাবজেক্টটা, আর চুরি করতেও শেখানো হয় না। ভারতবর্ষ বৃহত্তর চোরেদের জায়গা। পলিটিক্যাল বন্ড থেকে শুরু করে আমাদের দেশে এমন কোনো বস্তু নেই যেটা হচ্ছে না চোখের সামনে। এগুলোকে আটকানোর জন্য কি আপনারা আদৌ প্রিপেয়ার্ড? দেখুন, আমরা তো আমাদের এখন যে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ঘুষখোরদের বিরুদ্ধে লড়াই, 1000 বছর পুরনো লড়াই এটা। হ্যাঁ, আমাদের বর্তমান যে লড়াইটা আমরা লড়ছি, আমরা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। হ্যাঁ, আর যেটা বললেন যে ঘুষ বিষয়টা নিয়ে স্কুলে পড়ানো হয় না, হ্যাঁ আমরা কিন্তু মানে আমরাও যখন পড়েছি তখনও আমাদের স্যাররা সত্যের বিরুদ্ধে লড়াই করতে বলেছে, সবসময় সত্যের কথা বলতে বলেছে। ঘুষের বিরুদ্ধে হ্যাঁ সেই শিক্ষাটাই দিয়ে এসেছে সবসময়। কোনো স্যারই তার ছাত্রদেরকে খারাপ পথে যেতে মানে বলেন না, সবসময় বলেন যে সদা সত্য পথে চলবে। আমাদের দেশের বেস্ট স্টুডেন্টরাই সবচেয়ে ওপরে গেছে, যারা আইএস আইপিএস হয়েছেন, এবং তাদের হাত ধরেই আমাদের সমাজের আজকের এই অবস্থা। কারণ তারা না কিছু লড়তে পারছেন না কিছু বলতে পারছেন। তাদের কিছু বলবেন না? হ্যাঁ, এই যে দুর্নীতি যেটা হয়েছে, দুর্নীতিতে আমলারাও তো জড়িত, নেতা মন্ত্রীরা জড়িত, আমলারাও জড়িত। আপনারা যদি ক্লিয়ারলি বুঝতে না পারেন তাহলে বুঝে নিন যে আমাদের দেশের যারা বাজে স্টুডেন্ট তাদেরকে দিয়ে সমাজ খারাপ হয় না, যারা বেস্ট তাদের হাত ধরে সমাজটা আজ লুণ্ঠিত। এই লড়াইয়ের জন্য কেউ রেডি না, কিন্তু কালকে রেডি হবে না এটাও কোথাও লেখা নেই। ধন্যবাদ আপনাকে। রাজ্যের শিক্ষা সদর দপ্তর বিকাশ ভবনে গতকাল 2016 সালের এসএসসি পরীক্ষার যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ তারা কয়েক ঘন্টার অবরোধ করেছিলেন তাদের ন্যায়সঙ্গত দাবিতে। তারা তো কোনো অন্যায় করেনি। এই না অন্যায় করা শিক্ষক শিক্ষিকাদের উপর যেভাবে পুলিশের লাঠি ভেঙে দেওয়া হয়েছে মাথার উপর, শরীরের উপর এত আঘাত এসছে, রক্তাক্ত হয়েছে শরীর। আমার শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার কথা মনে পড়ছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। একটু নামটা আগে জেনে নেব। বাসুদেব দাস। কি পড়াতেন স্কুলে? ভৌত বিজ্ঞান। আর কোথায় স্কুল? স্কুল পূর্ব মেদিনীপুর। বলছি আপনারা তো অ্যাপয়েন্টেড টিচার, কোর্ট থেকে ডেটটা দিয়েছে 31 ডিসেম্বর। তো যারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল তাদের রেজিগনেশন চাইবেন না? তারা তো ঠিক করে অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারলো না। অবশ্যই আমরা শুধু তাদের রেজিগনেশন চাইনি, আমরা তাদের শাস্তি চেয়েছি। যারা এই অ্যাপয়েন্টমেন্ট দিল তারা এসএসসি থেকে শুরু করে এসএসসি পাঠিয়েছে, আর তাকে ডিএসসি তাকে ফরওয়ার্ড করেছে। তাহলে আমরা এসএসসি ডিএসসি পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর সবারই আমরা শাস্তি চেয়েছি। শুধু তাদের বরখাস্ত করে না, তাদের শাস্তি হওয়া উচিত, এই দাবিটা তো আমরা করছি। আচ্ছা, আর বলছি যাদেরকে টাকা দিল এরকম 2-1 জনেরও নাম পেয়েছেন আপনারা? আমার ওটা নজরে নেই। মানে এই যে 15 লাখ 20 লাখ করে দিল বা 7 লাখ 8 লাখ করে দিল, শুনেছি, আমার নজরে নেই, শুনেছি, কোনো নাম উঠে আসেনি এখন? শুনেছি, নজরে আছে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যাদের নাম সামনে আসা উচিত ছিল আর জেলের ভেতরে থাকা উচিত ছিল তারা জেলে নেই। না, নেই শুধু তা না, যাদের লজ্জা পাওয়ার কথা ছিল চাকরি চুরি করার জন্য, সেই সরকার লজ্জা পাওয়ার পরিবর্তে তারা আমাদেরকে লাঠিচার্জ করছে। কালকে পা ভেঙে দিয়েছে। আজকে এই অবস্থার মধ্যে কালকে কয়েক শতজন, আপনারা কতটা দেখেছেন, কয়েক শতজন কালকে রাত্রে আমরা মার খেয়েছি। যদিও আমরা হারিনি, আমরা মার খাওয়ার পর সঙ্গে সঙ্গে
এখানে সেবা শুশ্রূষা নেওয়ার পর আবার ঘুরে দাঁড়িয়েছি। এটা আমাদের জীবনের লড়াই, এরকম পারবো আমরা কখনো আমাদের জীবনেও ভাবতে পারিনি। যারাই মার খেয়েছে তারা একটু ভলি নিয়েছে, ধাক্কা খেয়েছে, আবার গিয়ে দাঁড়িয়েছে। ফলে লড়াই আমরা ছাড়বো না, লড়াই আমরা চালিয়ে যাব। মিডল ক্লাস কি লড়াইতে যেতে? মিডিল ক্লাস যেতে, এই তো ভারতবর্ষের ইতিহাসে মিডিল ক্লাসরাই তো নেতৃত্ব দেয়। সুভাষচন্দ্র বসু মিডিল ক্লাস ছিলেন, তিনি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন একটা জায়গায় নিয়ে যাওয়ার। ফলে মিডিল ক্লাসরাই চালাবে তো দেশ অবশ্যই। হ্যাঁ, তাদের কিছু নিজস্ব চাওয়া পাওয়া, নিজস্ব ধ্যান ধারণাকে একটু বদল করে মানুষের কাছাকাছি আসতে হবে। যখন এই লড়াইটা লড়ছেন কখনো চোখে জল এসছে? জল এসেছে, জল এখনও আপনি যে কথাটা তুলে দিলেন এই বলার পরেই আমার জল এসে গেছে যে আমাদের জীবনে এইভাবে ভাবতে হবে। শিক্ষক হওয়ার যে স্বপ্ন নিয়ে আমাদের মাস্টারমশাইরা যারা শিক্ষক ছিলেন, আমাদেরকে স্নেহ করে বড় করেছেন, যাদের দেখে আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, এখনও স্কুলে 2-4টা ছেলে পড়াশোনা করলে সেই মাস্টারমশাইদের স্মৃতিকে সামনে রেখে তাদের গল্প শোনাই। আমরা বলি যে আমরা তাদের কাছাকাছি কেন যেতে পারছি না, চেষ্টাও করি। ফলে জল আসে না তা না, আবেগ মিশ্রিত জল আসে এবং রাজ্য সরকার আমাদের যে জায়গায় নিয়ে যাচ্ছে আমরা সবাই চোর হয়ে গেছি। সে কথা আপনি জানতে চেয়ে আমার মা একজন টিচার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তাই চোখে জল আমারও এসছে। কারণ আমাদের দেশে যোগ্য মানুষেরা রাস্তায় থাকবে, এটা সাংবাদিক হিসেবে এবং মানুষ হিসেবে দুটো হিসেবেই মেনে নিতে পারছি না। এর পথ নিশ্চয়ই করে বেরোবে। যেভাবে আমরা হেরে এসছি, 2025-এর পরে হারবো না, এই প্রতিজ্ঞা আমরা করতেই পারি। আপনাকে অনেক ধন্যবাদ। কিছু বলতে চাইলে বলুন। একটা কথাই শুধু বলবো, আমাদের শিক্ষকদের ইউনিটিটা রক্ষা করতে হবে। যে রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের চুরির জন্য জেল হওয়ার কথা ছিল, তাদের শাস্তি হলো না, বরং তাদের বিরুদ্ধে কী কারণে জানি না সমস্ত তদন্ত সুপ্রিম কোর্টে বাতিল করলো। আর আমরা যারা এখনও প্রমাণিত হয়নি আমরা অযোগ্য, তাদের উপরে চূড়ান্ত শাস্তি নেমে এলো। ফলে আমাদের শেষ লড়াই দেখে ছাড়তে হবে। এই শেষ লড়াই যতক্ষণ না অর্জিত হচ্ছে, আমরা প্রয়োজনে ছন্দে ছন্দে পালা করে এই বিকাশ ভবনে আন্দোলন আমরা চালিয়ে যাব এবং বাধ্য করবো সরকারকে। এটুকু। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম গড়ে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, সে সরকারপন্থী কি সরকারি শাসক দলের শিক্ষক শিক্ষিকা যারা ভাবেন যেভাবে আছেন, একত্রিত হয়ে আসুন, নাহলে শিক্ষা বাঁচবে না, শিক্ষক বাঁচবে না। এক অন্ধকার, এক গভীর অন্ধকার আমাদের গেড়ে বসেছে। দিনের পর দিন গরমের ছুটির নামে স্কুল বন্ধ রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ঘোষণা করা হয় 66টা নাম, অথচ লক্ষাধিক 1 লাখ প্রায় 25-26 হাজার শিক্ষার্থী ফেল করে, অকৃতকার্য হয়, তাদের কথা বলা হয় না। ওই 66 জনের তালিকা দেওয়া ওই মেধারা সব সময় থেকেছে। ওই এভাবে ফল প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদ করবে এবং তা গরমের ছুটির মধ্যে, আসল তথ্যটাকে সামনে আনছে না। ডেট হচ্ছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের আগের এখন থেকে 31 ডিসেম্বর কি মনে হচ্ছে? কোন দিকে যাবে? কোন দিকে যাবে সেটা তো আমরা এখনও কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদেরকে মানে 31 যে ডিসেম্বর বলা হচ্ছে, সেটা কোনো ভিত্তি নেই। সেটা তো বাচ্চাদের কথা ভেবে করেছে, সেটা আমরা বাচ্চাদের কথা আমরা ভাবি, কিন্তু আমাদের জীবন জীবিকার কি হবে? 31 ডিসেম্বরের পরে কি হবে? আমরা তো নিজেদের যোগ্যতায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো সমস্ত স্তর উত্তীর্ণ করে নিজের মেধার ভিত্তিতে আমরা চাকরিটা পেয়েছিলাম। আমাদের চাকরিটা এইভাবে রাজ্য সরকার কেড়ে নিল। হ্যাঁ, এবং আমি বলছি এই মেধা নিয়ে তো গভর্নমেন্টেরও কোনো প্রশ্ন ছিল না, কারণ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আপনাদেরকে। তাহলে কি কোর্টে একটা কেস করলে হয় না যে 2016 থেকে যাদেরই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো সেটা তো মেধার জন্যই দেওয়া হলো, আর পিপল ইন কোয়েশ্চেন যারা টাকা দিয়েছে তাদেরকে তারা আইডেন্টিফাই করে দিক, আপনাদেরকে নিয়ে প্রশ্ন আছেটা কেন? হ্যাঁ, এবার ধরুন এই যে 3 তারিখে যে রায়টা বেরিয়েছিল, তারপরে রাজ্য সরকার যেটা করেছে যে যারা টাকা দিয়ে পেয়েছিল, হ্যাঁ, তাদের নামটা আর পাঠায়নি, বেতনের লিস্টে তাদের নামটা নেই এখন আর। আমরা যারা স্কুল যাচ্ছি, ওই MA ফাইল একটা করেছিল, সেই ভিত্তিতে যারা স্কুল যাচ্ছি, মানে যারা টাকা দিয়ে চাকরি পাইনি, নিজের মেধার ভিত্তিতে পেয়েছিলাম, তারাই কেবলমাত্র স্কুল যাচ্ছে। কিন্তু ওনারা একটা লিস্ট বের করে, যে সার্টিফাইড লিস্ট, যে এই ব্যক্তিগুলো যোগ্য, হ্যাঁ, আর এই ব্যক্তিগুলো অযোগ্য, সেই লিস্ট আর ওনারা দিচ্ছেন না। কিন্তু বেতনে বলছেন সেটা সেগ্রিগেট করে দেওয়া গেছে।
হ্যাঁ, বেতনে ওই রকমভাবে আমরা বেতন পাচ্ছি, মানে বেতনের লিস্টে আমাদের নাম আছে, যারা অযোগ্যরা বেতন পাচ্ছে না, অযোগ্যরা বেতন পাচ্ছে না, অফিসিয়ালি বেতন পাচ্ছে না, এই নামের লিস্ট স্কুলগুলো থেকে বার করলেই তো কজন অযোগ্য আছে বেরিয়ে যাবে, কোর্টকে তো সেটা দিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ, সেই লিস্টটা বার করবে কে? সবকটা স্কুলের কাছে যদি আপিল রাখেন, কোর্ট কি সেটা মানবে? আমাদের কথা মানবে কোর্ট? না, কোর্ট গভর্নমেন্টই তো কাজটা করে দিয়েছে আপনাদের জন্য। সেইভাবে তো করেনি, তাহলে তো গভর্নমেন্ট সার্টিফাইড লিস্টটা বের করতে পারতো, সার্টিফাই করে দিতে পারতো। না, আমি বলছি সার্টিফাইড নাই বা হলো, সে তো আপনাদেরকে বেতন দিচ্ছে কারণ আপনারা যোগ্য, আর তাদেরকে দিচ্ছে না, তারা অযোগ্য, তাহলে তো করেই দিয়েছে গভর্নমেন্ট কাজটা আপনাদের হয়ে। না দেখুন, কোর্ট কিন্তু ওইরকম ভাবে এখন না, মানে কোর্ট মানবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট তো করেই দিয়েছে ভুলটা। সার্টিফাইড লিস্টটা তো দেয়নি। আপনারা তো অ্যাপয়েন্টেড, আমরা অ্যাপয়েন্টেড, এবং টার্মিনেশন লিস্ট দেয়নি অযোগ্যদের। আপনারা তো অ্যাপয়েন্টেড, তার মানে সার্টিফাইড। হ্যাঁ, সেই হিসাবে তাই। আমি জানি না আমি ভুল বলছি কিনা ঠিক বলছি, যদি ওনারা বেতন পান আর অযোগ্যরা যদি বেতন না পাচ্ছে, এটা যদি ধরে নেওয়া যায় ওনার কথা মতন দেবব্রত বাবু, তাহলে তো এটা ভেরি সিম্পল, এটা যে কোনো একটা ইনভেস্টিগেশন এজেন্সি যদি কাজ করে এর পেছনে, তাহলে নামগুলো বার করে দিতে পারবে। হ্যাঁ বলুন। আমাদের সিবিআই লিস্টেও নাম নাই, হ্যাঁ, বাগ কমিটি যেটা রিপোর্ট করেছিল সেখানেও নাম নাই। এবং গভর্নমেন্ট যদি চাইছে যে যারা বেতন পাচ্ছে এখন MA ফাইলের ভিত্তিতে, যারা স্কুল যাচ্ছে তারা বেতন পাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদের ওই সার্টিফাইড লিস্টটা দিতে আপত্তি কোথায়? সার্টিফাইড লিস্টটা দিতে আপত্তি কোথায়? তাদের আপত্তি তারা বুঝবে। এবার আমাকে বলুন, এখানে কতদিন ধরে আছেন? আমরা 7 তারিখ থেকে আছি, রোটেশন করে 7 তারিখ থেকে আছি। হ্যাঁ, কীরকম সমস্যা হচ্ছে এখানে থাকতে? সমস্যা এখন কালকের কথাই বলি, কালকে তো পুলিশ লাঠিচার্জ করেছে, হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন জনকে মেরেছে, কারোর মাথা ফাটিয়েছে, কারোর পা ভেঙেছে, বিভিন্ন রক্ত পড়েছে, রক্তাক্ত আমরা এখন। হ্যাঁ, আর তৃণমূলের গুন্ডা বাহিনী সারা রাত হামলা করেছে আমাদের উপরে। এটা কালকের। আর এর আগের নর্মাল সমস্যাগুলো? না, বিভিন্ন সমস্যা আছে, দেখুন বাথরুমের সমস্যা আছে, হ্যাঁ। হ্যাঁ, বাথরুমের সমস্যা আছে, জলের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা আছে। আর সাধারণ মানুষকে কি চাইবেন বলতে? সাধারণ মানুষকে আমরা এটাই বলতে চাই যে এই সরকার চাইছে যে শিক্ষা ব্যবস্থা যেটা সাধারণের জন্য, নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য, হ্যাঁ, সেই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চাইছে এবং চাইছে তারা বেসরকারিকরণের দিকে এগিয়ে যেতে। হ্যাঁ, আমি চাইবো সাধারণ মানুষ পথে নামুন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সরকারি শিক্ষা ব্যবস্থা বেঁচে থাকে, আর বাদ বাকি তো সাধারণ মানুষের হাতে, তারা এই মুভমেন্টটাকে কোন দিকে নিয়ে যাবে। ধন্যবাদ। কেন এই ধরনের অকৃতকার্য হচ্ছে? কেন দিনের পর দিন স্কুল বন্ধ হচ্ছে? কেন স্কুলগুলোতে বিষয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থাকবে না? আমরা স্তম্ভিত হচ্ছি। আমরা আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা এই ধিক্কার জানাচ্ছি এই পুলিশি আক্রমণকে। আপনি পুলিশকে সংযত হতে বলুন। কোনো কথা ছিল না, যারা ওই বিকাশ ভবনে বসে করাপশন করেছিল তাদের সেই আধিকারিকদের অবরোধ করেছিল, এমন কি করেছিল, ওখানে তো দিনের পর দিন রাতের পর রাত এই করাপশনের প্ল্যানিং করা হয়েছিল। আপনি সঠিক তদন্ত করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেন সেই সমস্ত আধিকারিক যারা এখনো করাপশনের মাথা হয়ে বসে আছে তাদের বিরুদ্ধে, সেই আমলাদের বিরুদ্ধে আমাদের জেহাদ থাকবে, আমাদের ঘোষণা থাকবে, তাদের বিরুদ্ধেই আন্দোলনে নামতে হবে আমাদের। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি করব, আমরা আবেদন জানাবো সরকারপন্থী কী সব আছে বা আমাদের সরকারি যে রুলিং পার্টি রয়েছে তার যে শিক্ষক সংগঠন, আর আপনারা এইসব দাবিদারি করবেন না, একসঙ্গে আমরা নামিয়ে আসুন। আমাদের দাবি শিক্ষক বাঁচাও, শিক্ষা বাঁচাও। এই আন্দোলনে আমরা সবাই পা মেলাই, তবেই সরকারের যদি টনক নড়ে, তবেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যেতে পারে। আর অন্য কোনো উপায় নেই। এই স্পেশাল লিভ দিয়ে শিক্ষকদের শিক্ষিকাদের বলছে বাড়িতে থাকো, আর দিনের পর দিন সরকারি প্রকল্পের কাজের জন্য ঘন্টার পর ঘন্টা জুড়ে নোটিশ আসতে থাকবে। স্পেশাল লিভে থাকা আমরা এই কাজ করতে বাধ্য নই। আমরা দেখেছি যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা, তাদের রিভিউ করা, স্ক্রুটিনি করা, তাদের একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া এই গরমের ছুটিতেই করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তী আমরা দেখছি না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আবারও আবেদন জানাবো, আসুন একত্রিত হয়ে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষক বাঁচাও শিক্ষা বাঁচাও আন্দোলনে সামিল হই। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর এডভান্স এডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।